হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই। আজকের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মেকানিক্স। মেকানিক্স খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। মেকানিক্স আছে, তোমার সিভিলের আছে, মেকানিক্যাল আছে, ইলেকট্রিক্যাল আছে, পাওয়ার আছে। এই সমস্ত ডিপার্টমেন্টের মেকানিক্স বইটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বইটা সবাইকেই কম বেশি পড়তে হয়। তো সেই মেকানিক্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বল বিভাজন। সেকেন্ড অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় বল বিভাজন। এই বল বিভাজন নিয়ে এর আগে একটি তোমরা ক্লাস দেখেছো, আজকে তার দ্বিতীয় পার্ট। তো বল বিভাজনটা আমি আরেকটু ক্লিয়ার করে পরবর্তীতে আগাচ্ছি। বল বিভাজন, বলটা কি? বল হচ্ছে একটি রাশি, ঠিক আছে? বল হচ্ছে একটি রাশি, ধরে নিলাম বল হচ্ছে একটি রাশি। এটা কিন্তু ভেক্টর রাশি, ভেক্টর রাশি, ঠিক আছে? এটি হচ্ছে ভেক্টর রাশি। এর দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে তার নিজস্ব একটা মান থাকবে এবং সাথে দিক থাকবে। যেমন আমি ধরলাম কি 10 কেজি, এর একটা নির্দিষ্ট মান আছে কিন্তু এর একটা নির্দিষ্ট দিক নাই। আমি যদি এখানে একটা সুন্দর করে একটা তীর চিহ্ন দিয়ে দিই, তাহলে এটা মান সাথে দিক দুইটা প্রকাশ করলো, তার মানে এটা হচ্ছে কি একটা বল, ঠিক আছে? এখন বল জিনিসটা আমরা কি করতে পারলাম, বুঝতে পারলাম, কিন্তু আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কি বল বিভাজন। বল বিভাজন, এখন বিভাজনটা কি? ফিজিক্সে আমরা পড়েছি কোনো বল যদি কৌণিক আকারে যায়, কোনো বল যদি কি হয় কৌণিক আকারে, কৌণিক আকারে কি হয়, উপরের দিকে ক্রিয়া করে বা নিচের দিকে টানা হয়, তাহলে দুইটা উপাংশে বিভক্ত হয়। কয়টা উপাংশে? দুইটা উপাংশে। কি কি? এটা হচ্ছে আনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব। দুইটা উপাংশে বিভক্ত হয়। এখন দুইটা উপাংশে কি কি বিভক্ত হয়? এটা হচ্ছে আনুভূমিক বিভক্ত হয়, একটা হচ্ছে উলম্ব বিভক্ত হয়। এই যে একটা বল যখন কৌণিক আকারে থাকে তখন সে যে দুইটা উপাংশে বিভক্ত হয়, একটা হচ্ছে আনুভূমিক, এটা হচ্ছে উলম্ব। এই যে দুইটা অংশে বিভক্ত হওয়াটাই হচ্ছে কি বিভাজন। এখন দুইটা উপাংশে বিভক্ত হলো কেন, এই বিষয়টা আমাদের একটু জানা জরুরি। এখন দেখো, আমরা এই জিনিসটার সাথে খুবই পরিচিত, এই যে চতুর্ভাগ, এই জিনিসটার সাথে খুবই পরিচিত এবং বল বিভাজনের যত ম্যাথ সলভ আছে সব এইটার মাধ্যমে সলভ করতে হয়, ঠিক আছে? তাই এখন দেখো, আমি বললাম বল বিভাজন, বল কয়টা অবস্থায় থাকবে? দুইটা অবস্থায়, হয় সোজাসুজি আনুভূমিক বরাবর, এই যে আনুভূমিক বরাবর, না হয় সোজাসুজি উলম্ব বরাবর, আর না হয় কি কোণাকুণি বরাবর, ঠিক আছে? বল কয় ভাবে থাকবে? দুই ভাবে। বল কয় ভাবে থাকবে? দুই ভাবে, হয় সোজা উলম্ব বা আনুভূমিক, না হয় কৌণিক আকারে। এখন বল বিভাজন হবে কখন? আমরা পড়তেছি বল বিভাজন। বল বিভাজন হবে কখন এটা আমাদের জানতে হবে। বল বিভাজন একটি সময়ে হবে, যখন বলটি কৌণিক আকারে থাকবে তখনই বলটি বিভাজন হবে। যখন সোজা উলম্ব এবং সোজা কি আনুভূমিক বরাবর থাকবে তখন কিন্তু বলটি কি হবে না, বিভাজিত হবে না। কেন হবে না? দেখো, আমি ধরলাম এখানে একটা বল আছে 5 কেজি, ঠিক আছে? একটা বল আছে কত? 5 কেজি। এখন একটা জিনিস দেখো, আমরা জানি এই যে বলটা টানা হচ্ছে এটা সোজা কি আছে, আনুভূমিক বরাবর। এখন আমি ধরলাম কি এটা হচ্ছে ভূমি, ভূমিতে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ওজনটাই আমি ধরলাম 5 কেজি। এখন এখানে একটা দড়ি লাগায়, এখানে একজন মানুষ কি করতেছে, বলটাকে টানতেছে, ঠিক আছে? বলটাকে কি করতেছে, বস্তুটাকে টানতেছে, 5 কেজি ওজনের একটা বস্তুকে এদিকে টানতেছে। এখন টানার ফলে বস্তুটা কি হবে, মাটিতে লেগে লেগেই সামনের দিকে অগ্রসর হতে থাকবে। এখন কথা হচ্ছে যে যখন কোনো একটা বস্তু কি হয়, টানা হয়, উপরের দিকে টানা হয় বা কৌণিক আকারে টানা হয় বা আনুভূমিক বরাবর টানা হয়, তখন তার উপরে কি হয়, অভিকর্ষ ত্বরণ কাজ করে, রাইট? অভিকর্ষ ত্বরণ কাজ করে। এখানে যখন বস্তুটা কি আছে, মাটিতেই আছে, তখন তো সে আর অভিকর্ষ ত্বরণ কাজ করবে না, কাজ করবে না, বস্তুটা এদিকে যাচ্ছে, যাইতেই থাকবে, ঠিক আছে? এখন আরেকটা জিনিস দেখো, আমি মনে করলাম এখানে বস্তু, এখন এই বস্তুটা, এখানে বস্তুটা আছে, এই বস্তুটা হচ্ছে ওজন হচ্ছে 5 কেজি। এখন এখানে একজন কি আছে, লোক দাঁড়ায় আছে, দিয়ে তখন কি হলো, বস্তুটাকে এখন টানতেছে উপরের দিকে, বস্তুটাকে কি করতেছে, উপরের দিকে এই দড়ি দিয়ে টানতেছে, এটা হচ্ছে দড়ি। যখন বস্তুটা নিচ থেকে উপরের দিকে টানা হচ্ছে তখন আনুভূমিক থেকে কি হচ্ছে, বস্তুটাকে উপরের দিকে উঠানো হচ্ছে, বস্তুটাকে উপরের দিকে উঠানো হচ্ছে। যখন বস্তুটা উপরের দিকে উঠানো হচ্ছে তখন এই লোকটি অবশ্যই এখানে একটি বল দিচ্ছে, বস্তুটি কি করতেছে, একে বল দিয়ে উপরের দিকে টানার চেষ্টা করছে, তার মানে এই লোকটির কাছে কি হচ্ছে, একটি শক্তি দ্বারা বলটি টানা হচ্ছে উপরের দিকে। আবার বস্তুটা যখন আস্তে আস্তে উপরের দিকে যাইতে থাকবে তখন বস্তুটা নিচের দিকে পড়তে চাইবে, কারণ কেন পড়তে চাইবে, কারণ নিচের দিকে কি আছে, অভিকর্ষ ত্বরণ রয়েছে।
অভিকর্ষ ত্বরণ থাকার কারণে বস্তু নিচের দিকে কি করতে থাকবে, পড়তে থাকবে। এই যে নিচের দিকে পড়ার কারণে কি হবে, তার আনুভূমিক বরাবর একটি বল সৃষ্টি হবে। সম্পূর্ণ ক্লিয়ার হলো না? আবার দেখো, আমি বললাম যে এখানে আবার দেখো একটা বস্তু আছে এখানে, এই বস্তুটা এখানে থাকার ফলে একজন মানুষ আছে এখানে, বস্তুটা মনে করলাম কি কৌণিক আকারে, এখানে থিটা ধরলাম, 30 ডিগ্রি কোণ আকারে কি হচ্ছে, বস্তুটাকে উপরের দিকে টানা হচ্ছে, বস্তুটাকে উপরের দিকে টানা হচ্ছে। এখন বস্তুটা যদি কি হয়, উপরের দিকে যদি টানা হয়, বস্তুটা যদি উপরের দিকে টানা হয়, তাহলে বস্তুটা যখন আমি যখন কোনো কিছু ভারী উপরের দিকে উঠাইতে যাব তখন একটা শক্তি লাগবে, এই শক্তিটা হচ্ছে বল। এখন আমি বস্তুটা কি কৌণিক আকারে টানতেছি, তাহলে উপরের দিকে কাজ করতেছে বল, তো উপরের দিকে যখন কাজ করছে সেটাই হচ্ছে কি ভার্টিক্যাল বল। কি বল? ভার্টিক্যাল বল। আর বস্তুটা যে নিচ থেকে উপরের দিকে উঠতেছে, এখন নিচ থেকে কোনো বস্তু যদি উপরের দিকে উঠায় তাহলে অভিকর্ষ ত্বরণ কাজ করবে, যে অভিকর্ষ ত্বরণটা কাজ করে সেটাই হচ্ছে কি হরিজন্টাল বল। কি বল? হরিজন্টাল বা আনুভূমিক বল। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এখন আমরা বুঝলাম যে একটা বস্তু কি কখন বল বিভাজিত হবে। বলটা বিভাজন হবে কখন, যখন কোনো বল কৌণিক আকারে থাকবে তখনই বিভাজিত হবে, যখন আনুভূমিক আকারে থাকবে তখন এই বল কখনোই বল কি হবে না, বিভাজিত হবে না। তাহলে আমরা বল বিভাজন জিনিসটা বুঝতে পারলাম যে বল কি আর বল বিভাজন কি। এখন বলটা কিভাবে বিভাজন করব সেটা হচ্ছে কথা, বলটা কিভাবে বিভাজন করব। এখন আমি মনে করলাম এখান থেকে একটা বল এদিকে যাচ্ছে, সেটা হচ্ছে 100 কেজি, এখানে কোণ হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। ওকে, এখন এই বলটা কি আনুভূমিক বরাবর আছে নাকি কৌণিক আকারে আছে? অবশ্যই কৌণিক আকারে আছে। যেহেতু কৌণিক আকারে আছে সেহেতু কি বলটি দুইটি উপাংশে ভাগ হবে। কয়টি উপাংশে? দুইটি। কি কি? একটা হচ্ছে আনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব। এটা হচ্ছে আনুভূমিক, এটা হচ্ছে উলম্ব। এখন আনুভূমিক বল সেটা হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হয়? হরিজন্টাল। আনুভূমিককে প্রকাশ করা হয় হরিজন্টাল আর উপরেরটাকে বলা হয় ভার্টিক্যাল। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমি যে আনুভূমিক বলটা প্রকাশ করলাম, এখন এখানে হচ্ছে ফিজিক্স 2 এ তোমরা পড়েছো কি যখনই কোনো বল কি হয় বিভাজিত হয়ে যায় তখন দুইটি উপাংশে বিভাজিত হয়, একটা হচ্ছে আনুভূমিক একটা হচ্ছে উলম্ব। এখন কত হচ্ছে আনুভূমিক বলটা আমরা কিভাবে বের করব? এই যে 100 কেজি বল যে টানা হচ্ছে এটাই কি এর আসল মান নাকি এর সাথে এই কোণটা যুক্ত হবে? অবশ্যই এই বলের সাথে যখন কোনো বল কৌণিক আকারে টানা হয় এটা যুক্ত হবে। কি আকারে যুক্ত হবে? দুইটা অনুপাত, সাইন আর হচ্ছে কস। কয়টা অনুপাত? দুইটা অনুপাত, সাইন এবং কস। এখন সাইন কখন হবে, কস কখন হবে, এটা হচ্ছে আমাদের মূল কথা। কখন সাইন কখন কস। এখন সাইন কখন হবে কস কখন হবে এটা মনে রাখার একবারে সহজ উপায়, একবারে জিন্দেগির মতো মনে থাকবে যে যেখানেই কোণ সেখানেই কস, যেখানেই কোণ সেখানেই কস, আবার যেখানেই কোণ সেখানেই কস, যেখানেই কোণ সেখানেই কস, যেখানেই কোণ সেখানেই কস। তার মানে হচ্ছে কি যেখানে থিটা সেখানে কস, যেখানে থিটা নাই সেখানে সাইন। ওকে, তাহলে এখন কস কোথায় বসবে? যেখানে কোণ আছে। কোনখানে কোণ আছে? এখানে কোণ আছে, তার মানে এখানে কি বসবে? কস। তার মানে এখানে বসবে কি 100 কস কত ডিগ্রি? 45 ডিগ্রি। ক্লিয়ার? এখন যেখানে কোণ নাই সেখানে কি সাইন, তাহলে সাইনটা কোথায় বসতেছে? এখানে। তাহলে 100 সাইন 45 ডিগ্রি। সব সময় থিটার মান একটাই, এটা কি থিটা না? এখানে বলে এখানে মূলত ওটা প্রকাশ করা হয় পি cos থিটা আর একটা হচ্ছে পি sin থিটা। এই থিটা হচ্ছে একই, দুইটা থিটা একই যে কোণটা দেওয়া থাকবে, আর পি হচ্ছে কি বলের মান, আর সাইন আর কস তো হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, তাই এখন আমরা বুঝলাম যে কোনখানে কস হবে এবং কোনখানে সাইন হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আরেকটা জিনিস আমরা শিখব যে এখন তো আমরা বুঝে নিলাম যে যদি কি হয়, যদি কি হয় একটা বল কি করে কৌণিক আকারে দেওয়া থাকলো, এখানে থিটা আকারে ধরে নিলাম 30 ডিগ্রি আকারে দেওয়া থাকলো 50 কেজি, তাহলে এখান থেকে আমরা এদিকে লিখলাম কি
এখানে লিখলাম 50 cos 30 ডিগ্রি, আর এখানে লিখলাম আমরা কি 50 sin 30 ডিগ্রি। ঠিক আছে, এখন এখানে ডিগ্রি দেওয়া থাকলো, ওই জন্য আমরা ডিগ্রি বের করে নিলাম। এখানে ডিগ্রি দেওয়া আছে, যার কারণে আমরা ডিগ্রি বের করে নিলাম। এখন কথা হচ্ছে যে যদি যদি কি হয়, এভাবে একটা ত্রিভুজ দেওয়া থাকে, এভাবে এখানে দেওয়া আছে কত 70 কেজি, 70 কেজি, এখানে একটা ত্রিভুজ দিয়ে দিছে। এখানে আর কি দেয় নাই, কোণ দেয় নাই, এখানে একটা কি দিয়েছে, ত্রিভুজ দিয়ে দিছে। যদি ত্রিভুজ দিয়ে দেয় তাহলে এখন আমরা কি করব, ত্রিভুজ দিয়ে এখানে একটা মান দিব অবশ্যই। ধরে নিলাম এখানে 1, এখানে 2, এখানে 1, এখানে 2। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানকার তো কোণ দেয় নাই, তাহলে এটা আমরা সলভ করব কিভাবে। এখন এটা সলভ করার জন্য আমাদের এই কোণটা আগে নির্ণয় করতে হবে। এই কোণটা থিটা ইকুয়াল হর, এই কোণটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখন এই কোণটা কিভাবে নির্ণয় করব, এখন দেখো এই যে কোণটা আর এই কোণটা, এই কোণ আর এই কোণ সমান। কিভাবে সমান, দেখো এটা কি একটা সমান্তরাল রশ্মি। ঠিক আছে, আমি এই সমান্তরাল রশ্মিটাকে একটু এদিকে টেনে নিয়ে আসলাম। ঠিক আছে, এই যে এই সমান্তরালটা কেটে নিয়ে আসলাম। এখানে এটা কি আমি যদি একটু বর্ধিত করি এভাবে এদিকে, তাহলে এটাও কি একটা সমান্তরাল রশ্মি। তাহলে এই রশ্মিটা আমি এখানে দিলাম, এখানে দিলাম। এই যে বলটা আছে 70 কেজি, এই 70 কেজিটা আমি কি করলাম, এখানে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে আমাদের কত 70 কেজি। এখন দেখো আমরা হচ্ছে 9 10 এ পড়ছিলাম কি, 6 7 9 10 এ ওগুলো পড়ছিলাম যে এখন যদি কি হয়, দুইটি সমান্তরাল রেখা আর যদি কি হয় একটি কি সমান্তরাল রেখা কি হয় তাদের ছেদক হয়, তাহলে তাদের কোণগুলো কি হয়, এই কোণ কি কোণ, অনুরূপ কোণ। ঠিক আছে, এই কোণ বিপরীত কোণ। ঠিক আছে, আর এই কোণ হচ্ছে কি একান্তর কোণ। এই কোণগুলো শিখছিলাম। তাহলে এখন দেখো মনে করলাম এইটুক নাই, এই যে ত্রিভুজ, তাহলে এই কোণ আর এই কোণ কি অনুরূপ কোণ না। তাহলে এই কোণটার মান যদি আমি বের করতে দিই, তাহলে এই কোণটা আর এই কোণটা কি সমান, তাহলে এই কোণটা এখানে হয়ে যাচ্ছে একবারে ইজি না। আবার দেখো, বুঝা গেল না, আবার দেখো। এখন কথা হচ্ছে আমি এই দাগটাকে কি করলাম, এই যে সোজা দাগটাকে এখানে ট্রান্সফার করলাম, এই দিলাম। ঠিক আছে, এখন এইখানে কি এই দাগটাকে একটু বর্ধিত করলাম, বর্ধিত করে কি করলাম, এই যে একটু দূরে আছে না এই দাগটা নিলাম। ঠিক আছে, এই যে কৌণিক আকারে একটা দাগ আছে না, সেই কৌণিক আকারেও দাগটা নিলাম। ঠিক আছে, এখন এটাকে একটু বর্ধিত করে দিলাম। এখন কথা হচ্ছে এখানে এটা এরকম আছে না, আচ্ছা এটা পরে দিচ্ছি, এখানে দেওয়া আছে 70 কেজি। এখন কথা হচ্ছে যে আমরা শিখেছি কি দুইটি সমান্তরাল দুইটি সমান্তরাল রেখাকে যদি কি করে একটি সমান্তরাল রেখা কি করে ছেদ করে বা আড়াআড়ি কেটে দেয়, তাহলে কি হয় তাদের কোণগুলো কি হয়, এই কোণ আর এই কোণ কি অনুরূপ কোণ, এই কোণ সমান সমান এই কোণ। তাহলে এখন এখানে যদি ত্রিভুজটা অঙ্কন হয়, তাহলে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এইখানে আমি যে কোণটা পাবো এই কোণটাও দুইটাই সমান হবে। তাহলে আমাদের এই ত্রিভুজের কোণটা বের করতে হবে। ত্রিভুজের কোণটা বের করা একবারই ইজি। ঠিক আছে, ত্রিভুজের কোণটা আমরা কিভাবে বের করব, এখানে দেখো ত্রিভুজের কোণটা কিভাবে বের করব। এখন দেখো এখানে দেওয়া আছে 1, এখানে 2, আমরা এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে তার ভূমি। যদি এটা আমরা কোণ ধরি, কোণের সাথে সবসময় কি থাকে, ভূমি থাকে, এটা ভুল করা যাবে না। আমরা অনেক সময় এটা ভুল করে থাকি, এখানে কি থিটা, তাহলে কি কোণের সময় সবসময় কি থাকে এখানে ভূমি, আর এটা হয় কি লম্ব। ভূমির সব সময় কোণের বিপরীত দিকে যেটা থাকে সেটাই লম্ব, আর এটা অলওয়েজ কি অতিভুজ। ঠিক আছে, যদি এটা কোণ ধরি তখন এটা হয়ে যাবে কি ভূমি, আর এই কোণের বিপরীত দিকে এটা হয়ে যাবে লম্ব। ঠিক আছে, এটা উল্টাপাল্টা করা যাবে না। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব আর ভূমির সাথে একটা অনুপাত সম্পর্ক আছে, সেটা কি আমরা জানি কি একটা পড়ছিলাম 19 এ, লম্বা টেরা ভূত মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি। ট্যান সমান সমান কি পড়ছিলাম, ট্যান থিটা সমান সমান পড়ছিলাম কি লম্ব বাই ভূমি পড়ছিলাম না। তাহলে এখানে দেখো লম্বর মান কত দেওয়া আছে 1, ভূমির মান 2, বসাও 1/2।
ঠিক আছে, তাহলে এখন থিটা সমান সমান কি হচ্ছে tan ইনভার্স 1/2। তাহলে এই থিটার মানটা যেটা পাবো এখানেও সেটা পাবো। ধরে নিলাম সাপোজ, এটা উদাহরণস্বরূপ ধরলাম, এখানে পাইলাম 40 ডিগ্রি সামথিং। ঠিক আছে, তাহলে এই যে থিটার মানটা, এই থিটার মানটা পেয়ে গেলাম আমরা 40 ডিগ্রি। তখন 40 ডিগ্রি পেয়ে গেলাম, তখন আনুভূমিক বরাবর বের করলাম, উল্লম্ব বরাবরও বের করে নিলাম। ঠিক আছে, তাহলে এখন আনুভূমিক বরাবর কি হচ্ছে, এখানে যেহেতু কোণ, তাহলে এদিকে cos, এখানে কোণ না, এদিকে sin। একবার ইজি না? ইজি। এটার আরেকটা নিয়ম আছে, সেই নিয়মটা একটু জটিল। ঠিক আছে, সেই নিয়মটা একটু জটিল। তোমরা যদি সেই নিয়মটা শিখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি শিখাবো। কিন্তু সেই নিয়মটা শিখতে গেলে এই নিয়মটা আবার তোমাদের কি গোলমাল লেগে যাবে, যার কারণে আমি ওই নিয়মটা তোমাদের কি করলাম না, শিখাইলাম না। তোমরা যদি চাও যে আমরা ওই নিয়মটা শিখবো, তাহলে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ক্লাসে ওই নিয়মটাও তোমাদের শিখাই দেব। আরেকটা জিনিস আছে, বল বিভাজনের আরেকটা জিনিস শেষ করলেই তোমরা সকল অঙ্ক শেষ করতে পারবা। এখন হচ্ছে আমরা যে দুইটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে এখানে যদি একটা কোণ দেওয়া থাকে, ধরে নিলাম থিটা ইকুয়াল 30 ডিগ্রি, এখানে 100 কেজি, এখানে ধরলাম ত্রিভুজ দেওয়া আছে 1 2, আর এখানে দেওয়া আছে 70 কেজি। এখন কথা হচ্ছে এটাও টানা বল, এটাও টানা বল। বল বিভাজনে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে চাপা বল। চাপা বলটা এবার একটু তোমাদের আমি ক্লিয়ার করে দিই, তাহলে বল বিভাজনের যে বেসিক জিনিসটা আছে, তাহলে তোমাদের বেসিক জিনিসটা খুব হার্ড হবে। এবং ম্যাথ যত আছে তোমরা একবার চোখ বন্ধ করে সকল ম্যাথের অ্যান্সার একবারে ফুলফিল ভাবে করতে পারো, কোনো সমস্যা হবে না। তাই এখন আমি মনে করলাম কি, যে এই বলটা এখানে দেওয়া নাই, ঠিক আছে, এই চিহ্নটা এখানে দেওয়া নাই, এই চিহ্ন এখানে 100 কেজি দেওয়া আছে, আর চিহ্নটা একটু কি করছে এখানে দিয়ে দিছে, চিহ্নটা এখানে দিয়ে দিছে। তাহলে এখন বলো দেখি, বলটা উপরের দিকে টানতেছে না এদিকে চাপতেছে? তার মানে কি হলো, এখানে যদি আমি ভূমি ধরি, এখানে একটা বস্তু আছে, কি হলো, উপর থেকে আমি কি করছি, এখানে লোড দিচ্ছি কৌণিক আকারে। কত ডিগ্রি কৌণিক আকারে? 30 ডিগ্রি কৌণিক আকারে আমি কি হচ্ছে এখানে উপর লোড দিচ্ছি, বস্তুটাকে নিচের দিকে দাবিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে কি, এখানে যদি আমার কলমটা থাকে, আমি উপর থেকে কৌণিক আকারে বল দিয়ে এটা নিচে নামাই দেওয়ার চেষ্টা করতেছি, তার মানে বলটা কি হবে, নিচের দিকে চলে আসবে। এইভাবে যদি আমরা কি করতে চাই, এখন দেখো, এভাবে যদি আমরা সলভ করতে চাই অঙ্কটা, যে কোন দিকে cos হবে আর কোন দিকে ভূমি হবে, যদি এদিকে থাকতো, যদি এদিকে টানটা থাকতো, তাহলে এদিকে cos আর এদিকে sin অটোমেটিক্যালি লিখে দিতে পারতাম। কিন্তু কথা হচ্ছে এটা তো দেওয়া আছে কোন দিকে, নিচের দিকে, তাহলে এটা তো আমি কি করতে পারতেছি না, এদিকে cos আর এদিকে sin দিতে পারতেছি না। এটাকে কি করতে হবে, একটু কাজ করতে হবে। ধরে নাও এই যে বলটা আমি এখানে ধরে আছি, আমার হাতটা উপর থেকে চাপ দেওয়া আর নিচ থেকে টান দেওয়া একই না। আমি যদি উপর থেকে 70 কেজি চাপ দেই, আর নিচ থেকে যদি 70 কেজি, উপর থেকে 70 কেজি চাপ না দিয়ে যে নিচ থেকে 70 কেজি টান দেই, তাহলে জিনিসটা একটাই। বুঝে গেল? আমি উপর থেকে 70 কেজি চাপ না দিয়ে নিচ থেকে 70 কেজি চাপ টান দিলাম, দুইটা তো একই জিনিস, ঠিক আছে না? বা নিচ থেকে 70 কেজি টান না দিয়ে উপর থেকে চাপ দিলাম, দুইটা একই জিনিস না? তো যেহেতু এটা চাপ দিচ্ছে, আমি কি করলাম, এই বলটাকে টানা বলে করে নিলাম, এভাবে বের করে নিয়ে আসলাম, এভাবে করে দিলাম। তাহলে কি উপর থেকে চাপ দেওয়া আর এখান থেকে টানা জিনিসটা একই, ঠিক আছে? বুঝতে পারছো? উপর থেকে চাপ দেওয়া মানে নিচ থেকে টানা জিনিসটা একই। তাহলে এখন কথা হচ্ছে, এটা তো আমি কি করলাম, টেনে নিয়ে আসলাম। এখন এই কোণটা আমি কোথায় দিব, এই কোণটা আমি এখন কোথায় দিব? এই কোণটা কার সাথে ছিল, ভূমির সাথে ছিল, তাহলে এই কোণটা আমি দিব কার সাথে, ভূমির সাথে। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে ভাই আপনি বললেই তো হবে না, এখানে ভূমির সাথে ছিল, এখানে আমি ভূমির সাথে দিয়ে দিলাম, এটা তো হয় না। তাহলে দেখো হয় কিনা, আমরা কি জানি, একটি সমান্তরাল রেখা আরেকটি সমান্তরাল রেখাকে ছেদ করলে কি হয়, তার পরস্পর কৌণিকগুলো কি হচ্ছে, বিপরীত কোণ, আর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। ক্লিয়ার? এই কোণ আর এই কোণ কি কোণ, বিপরীত কোণ, আর বিপরীত কোণগুলো অলওয়েজ কি হয়, সমান হয়। এই কোণ আর এই কোণ হচ্ছে বিপরীত কোণ, এই কোণগুলো কি সমান। ক্লিয়ার? তাহলে এখানে দেওয়া ছিল 100, এখানেও আমাকে টানতে হবে কত কেজি, 100 কেজি। তাহলে ইজি হয়ে গেল। এখন তাহলে এদিকে টান দিব, এদিকে টান দিব, এখানে কোণ আছে, এদিকে হচ্ছে cos, এখানে কোণ নাই, এদিকে হচ্ছে sin থিটা।
ইজি না? তখন কি করতে হবে, যেহেতু বলটা তুমি এদিকে টেনে নিয়ে এসছো, তখন এটা আর বিবেচনা করা যাবে না, কারণ এই বলটাই তো আমি এদিকে নিয়ে চলে এসেছি। কারণ আমি বললাম যে উপর থেকে চাপ দেওয়া আর উপর থেকে চাপ না দিয়ে নিচ থেকে টানা জিনিসটা একই, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই তিন ধরনের জিনিসই হচ্ছে কি বল বিভাজনে আছে, হয় ত্রিভুজ আকারে দেওয়া থাকবে, হয় টানা বল থাকবে, না হয় চাপা বল। এই তিনটার বাইরে একটাও কোনো অঙ্ক নাই যেটা তুমি বল বিভাজনে দেখাই দিতে পারো। যদি এই তিনটা কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে, ফুলফিল ভাবে বুঝতে পারো, তাহলে এই বল বিভাজনের যত অঙ্ক আছে সবকিছুই তোমার জন্য কি হয়ে যাবে, একবারে পানি হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত, হয় পরবর্তী ক্লাসে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।